মধুর মিলন। আজ সৈকত আর অনিশার বিয়ে, তাই সকাল থেকেই হই হই চলছে দুই বাড়িতে। পাশাপাশি বাড়ি হওয়ায় হুল্লোড়টা বোধহয় আর একটু বেশি হচ্ছে। হলুদ শাড়ি আর ফুলের গয়নায় সেজে ফটো শুট করতে করতে আনিশা বারবার আনমনা হয়ে যাচ্ছে। মাত্র 3টে বছর আগের সেই দগদগে স্মৃতি যে সে আজও ভুলতে পারেনি। সেই কথা মনে পড়লে আজও শিউরে ওঠে আনিশা। সদ্য কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে পা রেখেছে তখন সে। সারাদিন পড়াশোনা, গান আর সৈকতই ছিল তার দুনিয়া। সেই কোন ক্লাস 9 থেকে ওদের প্রেম। সৈকত যদিও ওর থেকে বছর 4 বড়, তবুও ছোট থেকেই ওদের দুজনের খুব বন্ধুত্ব ছিল। সেই বন্ধুত্বই শেষে প্রেমে পরিণত হলো একটু বড় হতেই। সৈকত খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, তাই পড়াশুনো শেষ করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো পোস্টে চাকরি পেয়ে যায়। দুই বাড়ি থেকে ঠিক হয় যে আনিশার মাস্টার্স কমপ্লিট হলেই ওদের 4 হাত এক করে দেওয়া হবে। ছুটি ছাটায় মাঝে মাঝে এদিক ওদিক ঘুরে বেড়াতো দুজনে, বেশ ভালোই কাটছিল ওদের জীবন। কিন্তু এত সুখে বোধহয় কারো কুনজর লেগে গিয়েছিল। ওদের পাড়ারই বখাটে ছেলে রাহুল বহুদিন ধরেই আনিশার জন্য পাগল। রাস্তাঘাটে বহুদিন অনিশাকে ও উত্ত্যক্ত করেছে। বেশ কয়েকবার এই নিয়ে সৈকত ওকে হুঁশিয়ারিও দিয়েছিল এমনটা আনিশার সাথে না করার জন্য, কিন্তু কিছুদিন একটু চুপ থাকার পরই আবারও ও একই কাজ করতে থাকে। এই নিয়ে পাড়ার স্থানীয় নেতাকে জানানো হয়েছিল, কিন্তু পাড়ার রাজনৈতিক নেতা শ্যামল কুণ্ডুর ডান হাত হলো রাহুল। ওকে কেউ কিছু বলবে যে কার ঘাড়ে কটা মাথা আছে। প্রতি বুধবার দিন ক্লাস করে ফিরতে ফিরতে ওর একটু দেরি হয়ে যায়। সন্ধ্যার পর গলির পথটা দিয়ে ফিরতে ওর সত্যি খুব ভয় করে। ওই গলির মুখে বিশুর চায়ের দোকানেই রাহুল আর তার সাঙ্গপাঙ্গর আড্ডাখানা। ভয় ভয় আনিশা ওই রাস্তাটুকু পার হতে পারলে নিঃশ্বাস ছেড়ে বাঁচে। এমনই এক বুধবারের দিনে ও বাড়ি ফিরছে। দুপুর থেকেই ঝমঝম করে বৃষ্টি পড়ছে একটানা, তাই স্বাভাবিকভাবেই রাস্তাঘাটে লোকজন অন্য দিনের চেয়ে অনেকটাই কম। কোনো মতে ঠাকুরের নাম নিতে নিতে আনিশা গলির সামনে এসে দাঁড়ালো। বৃষ্টির জল জমে গেছে প্রায় হাঁটুর কাছাকাছি। কোনো মতে এক হাতে ব্যাগটা বুকের ওপর চেপে ধরে আর প্লাজোটা একটু উঠিয়ে গলির জলের মধ্যে পা ডুবিয়ে হাঁটা শুরু করলো সে। মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় ফোনটাও অফ হয়ে গেছে। ফোনটায় চার্জ থাকলে অন্ততপক্ষে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে পথটুকু যেতে পারত। কিছুটা যাওয়ার পর মনে হলো পেছনে থেকে কয়েকজন যেন ওর পিছু পিছু আসছে। সাথে সাথে পেছনে ফিরল ও, যদিও কাউকেই দেখতে পেল না ও। আর দেখবেই বা কিভাবে? বাস থেকে নেমেই তো দেখে পুরো এলাকা লোডশেডিং এ ডুবে আছে। ও যত দ্রুত সম্ভব পা চালাতে লাগলো, কিন্তু এবার মনে হতে লাগলো পায়ের শব্দ যেন অনেকটা কাছে চলে এসেছে। ভয় ভয় একবার জিজ্ঞেসও করলো, কে কে আমার পিছু পিছু চলছেন? কিন্তু অপর দিক থেকে কোনো রকম উত্তর এলো না। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে শুরু করেছে আনিশার। দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু ওই জল আর তার মধ্যে ওই প্লাজো জলে ভিজে চুপচুপে হয়ে পায়ে আটকে যাচ্ছে বারবার, তাই ঠিক মতো হাঁটতেই অসুবিধা হচ্ছিল তার, আর দৌড়ানো বহু দূরের ব্যাপার। হঠাৎ করেই একটা বলিষ্ঠ হাত পেছনে থেকে আনিশার মুখ চেপে ধরল। কোনো আওয়াজ করতে না পেরে শুধুই হাত পা ছুড়তে লাগলো ও।
কোনো আওয়াজ করছিল না ওরা মুখে, কিন্তু তাও আনিশা আন্দাজ করতে পারছিল ওরা 4-5 জন মতো হবে। ওকে টেনে হিচড়ে সামনের একটা নির্মীয়মান বাড়িতে এনে তুলল ওরা। ও অসহায়ের মতো শুধু হাত পা ছুটতে লাগলো। এরপর ওই শয়তানরা একে একে সবাই মিলে ওর দেহটাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠল। আনিশা জ্ঞান হারিয়ে রক্তাক্ত অবস্থায় পড়েছিল কতক্ষণ নিজেও জানে না। যখন জ্ঞান ফিরল নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করল। মাকে দেখে সে অঝরে কেঁদে ভাসালো। সৈকত পাশেই দাঁড়িয়ে ছিল, কিন্তু ওকে দেখে মুখ ঘুরিয়ে নিয়েছিল আনিশা। তার মনে প্রবল ঝড় উঠেছিল সব কিছু জানার পর কি আপন করে নেবে তাকে সৈকত। কিন্তু তার এই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে একটা মুহূর্তের জন্য সৈকত ওকে একা ছাড়েনি। মায়ের মতোই পরম যত্নে আগলে রেখেছিল সে আনিশাকে। হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেও স্বাভাবিক হতে পারেনি আনিশা। একটা মারাত্মক ভয় তাকে গ্রাস করেছিল। কারোর সাথে কথা অবধি বলতে পারত না সে। সব সময় নিজেকে গুটিয়ে রাখত। আনিশার বাবার করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। আর তারপরেই তাদের ওপর রাজনৈতিক চাপ আসতে থাকে কেস তুলে নেওয়ার জন্য। আর সেই চাপ শুধু আনিশার পরিবার নয়, চাপ আসে সৈকতের ওপরেও। এদিকে সৈকতের পরিবার থেকে ওর বাবা মাও আর চান না সৈকত আনিশার সাথে মেলামেশা করুক। সৈকতের মা সেদিন সন্ধ্যাবেলায় আনিশাদের বাড়ি এসে আনিশার মাকে ডেকে বলল, শোনো দিদি, যা বলছি মন দিয়ে একবার শুনে নাও। হ্যাঁ ভাই বলো, কি বলবে? দেখো, আমার স্পষ্ট কথা বলতে কষ্ট নেই। তোমরা যদি মনে করো ওই মেয়েকে এখনো আমরা ঘরের বউ করে নিয়ে যাব, তবে সেটা তোমাদের ভুল ধারণা। এই ঘটনার পর আর কিছুতেই ওই মেয়েকে আমরা আর ঘরে তুলতে পারবো না, এই বলে দিলাম। কিন্তু দিদি, এতে আমার মেয়ের কি দোষ ছিল বলো তো? দোষ গুণ জানি না বাপু। আমরা তো সমাজে বাস করি, 5 জনের সাথে চলতে হয় আমাদের। তোমাদের ওই নোংরা মেয়ে আমাদের ঘরে এলে আমরা আর মুখ দেখাতে পারবো বলো? আমার ছেলেটাকে বোকা পেয়ে তোমাদের ওই অচল মাল গছিয়ে দেবে, তা আমার জীবন থাকতে আমি হতে দেব না, জেনে রেখো। এই কথাগুলো বলেই সৈকতের মা বাড়ির দিকে হাঁটা দিলেন। আনিশার মা সব শুনে চুপ হয়ে গেলেন। শুধু চোখ বেয়ে জলের ধারা গড়িয়ে পড়তে লাগলো। ঘরের ভেতর থেকে সবই শুনল আনিশা, কিন্তু কিছুই বলল না কাউকে। রাতে সৈকত ফোন করলে, শোনো সৈকত, তুমি আর আমায় ফোন করবে না বা আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না প্লিজ। হঠাৎ কি হলো তোমার, একটু খুলে বলবে? খুলে বলার মতো কিছুই নেই সৈকত, তোমাকে যা বললাম সেটা মনে রেখো তবেই হবে। আরে বাবা, কি হয়েছে তোমার? আমাকে না বললে বুঝবো কি করে বলো তো? কিছুই হয়নি আমার। কেউ কি কিছু বলেছে তোমায়? মানে আমার মা কি কিছু? তোমার মা যদি কিছু বলেই থাকেন তবে খারাপ তো কিছু বলেননি। আমার মতো একজন ধর্ষিতা মেয়েকে কেউই আদর করে ঘরের বউ করে নিয়ে যায় না, বুঝেছ? তুমি যা বলার বলেছ। এবার আমার একটা কথা স্পষ্ট করে শুনে নাও আনিশা, আমি সৈকত মিত্র সারা জীবন ধরে কাউকে যদি ভালোবেসে থাকি তবে সেটা তুমি আনিশা। আমার ঘরের বউ হয়ে যদি কেউ আসে তবে সেটা শুধুই তুমি।
আর তুমি যদি আসতে না চাও তবে সেই ঘর সারা জীবন শূন্য থাকবে। মনে রেখো আমার কথাগুলো। দুনিয়া উল্টে গেলেও সৈকতের কথা নড়বে না। এসব আবেগের কথা বলো না তুমি, কি পাবে তুমি আমার কাছে বলো। চারটে নরপশু আমাকে ছিঁড়ে খুঁড়ে খেয়েছে, তোমাকে দেওয়ার মতো কিছুই নেই আমার। আমি নোংরা, অপবিত্র হয়ে গেছি। চুপ করো তুমি আনিশা, আমি আর শুনতে চাই না এসব কথা। কিন্তু শুনতে তো তোমায় হবেই সৈকত। আমাকে যদি বিয়ে করো তখন সমাজের সবাই তোমার দিকে আঙুল তুলে দেখিয়ে বলবে ওই যে সৈকত মিত্রের স্ত্রী একজন ধর্ষিতা অপবিত্র নারী। পারবে তখন সহ্য করতে বলো সৈকত, বলো। কিসের নোংরা, কিসের অপবিত্র? কয়েকটা জানোয়ার তোমায় ছুঁয়েছে বলে তুমি অপবিত্র হয়ে গেলে। ওরা তোমার শরীর ছুঁয়েছে কিন্তু মন তো ছুঁতে পারেনি। তোমার মন ছোঁয়ার অধিকার শুধু এই সৈকতেরই আছে, আর কারো নেই। আর কিছু বলতে পারে না সৈকত, কান্নায় গলা বুজে আসে ওর। আর আনিশাও ওর কথা শুনে কান্নায় ভেঙে পড়ল। ভালোবাসি তোমাকে, কেন বোঝো না তুমি আনিশা? তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ভালো করে না তুমি পারবে আমায় ছেড়ে বাঁচতে। কিন্তু সমাজ আর তোমার বাড়ির লোকজন। একদিন সব ঠিক হয়ে যাবে, ভরসা রাখো আমার উপর। একদিন আমাদের ঠিক মিলন হবে। তবে কথা দাও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবধি আমরা দেখা করব না, কথা দাও সৈকত। আচ্ছা তাই হবে, কিন্তু সারাদিনে একবার অন্তত আমরা ফোনে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা তাই হবে। এখন তবে ঘুমিয়ে পড়ো, রাখছি। এরপর কেটে গেছে দীর্ঘ 2 বছর। আনিশা তার মাস্টার্স কমপ্লিট করে শর্ট হ্যান্ড স্টেনোগ্রাফারের একটা কোর্স করছে। এতদিন ধরে সৈকত আর আনিশা ধৈর্যের চরম পরীক্ষা দিচ্ছিল। ওরা সেই দিনের পর থেকে আর দেখা সাক্ষাৎ করেনি। ওই ফোনেই যা টুকটাক কথা হতো। হঠাৎ সন্ধে বেলায় সৈকত ফোন করে জানায় ওর মায়ের স্ট্রোক হয়েছে আর ডান দিকটা প্যারালাইজড হয়ে গেছে। আনিশা দেখতে যেতে চেয়েছিল কিন্তু সৈকতই নিষেধ করেছিল। একজন আয়ার ভরসায় সৈকতের মাকে রেখে ওরা বাবা আর ছেলে সকালে অফিসে বেরিয়ে যায় আর ফেরে সেই রাতে। সেদিন দুপুর বেলা খাওয়া দাওয়ার পর বারান্দায় একটু পায়চারি করছিল আনিশা। হঠাৎ একটা চাপা গঙ্গানির আওয়াজ শুনে বাইরে বের হয়ে একটু খেয়াল করতেই বুঝতে পারল আওয়াজটা সৈকতদের বাড়ি থেকেই আসছে। একটু উকি ঝুঁকি দিয়ে কিছুই দেখতে না পেয়ে ওদের পাঁচিলের পাশে গিয়ে ডাকাডাকিও করল, কিন্তু কেউই সাড়া দিল না। তাই বাধ্য হয়েই ওদের বাড়ির পিছনের গেট দিয়ে ঢুকে গেল আনিশা। এদিকের গেটটা খোলাই ছিল। ঢুকে যা দেখল তাতে ও আশ্চর্য হয়ে গেল। সৈকতের মা বিছানার থেকে নিচে পড়ে আছে, সারা গায়ে ওনার নোংরায় মাখামাখি। ওখান থেকে ওঠার প্রবল চেষ্টা করছেন উনি। পাশের ঘরে উকি দিয়ে দেখে আয়া মাসি দিব্যি নাক ডেকে ঘুমাচ্ছে। অনেক ডাকাডাকির পর উনি চোখ কচলে উঠে এলো। কে তুমি? এখানে ঢুকলে কিভাবে? সাহস তো কম নয় তোমার। আমার সাহস দেখে তোমার কাজ নেই, এখন আগে এদিকে এসো, মাসিমাকে বিছানায় তুলতে হবে। একথা শুনে দৌড়ে এসে ওরা দুজনে মিলে অনেক কষ্টে সৈকতের মাকে বিছানায় তুলল। জড়ানো গলায় অতি কষ্টে সৈকতের মা বলল, আজ তুই না থাকলে আমি আর বাঁচতাম না রে মা। মাসিমা তুমি আর কথা বলো না, আমি বরং তোমায় পরিষ্কার করে দিই।
বেঁচে থাক মা, এই তোকেই আমি নোংরা অপবিত্র বলেছিলাম, সেই পাপেই বোধহয় আমাকে এই শাস্তি দিলেন ভগবান। আহ মাসিমা, তুমি একটু চুপ করে থাকো। ওসব কথা আমি মনে রাখিনি কিছুই। তুমিও ভুলে যাও। ভুলতে পারি যদি তুই আমায় ক্ষমা করিস। এই সব কথা থাক না মাসিমা, তুমি আমার চেয়ে বয়সে বড়, এই কথা বলে আর লজ্জা দিও না। ঠিক আছে, তবে কথা দে রোজ এসে তুই আমায় দেখে যাবি। বেশ, তাই হবে। তারপর ওনাকে দ্রুত হাতে পরিষ্কার করে বাড়ি ফিরে এলো আনিশা। এরপর থেকে ও বাড়িতে আগের মতোই আনিশার অবাধ যাতায়াত শুরু হলো। আর তার কিছুদিন পর ধীরে ধীরে আনিশার সেবা যত্নে সৈকতের মা একটু ভালো হয়ে উঠলেন। এখন উনি লাঠি নিয়ে আস্তে আস্তে হাঁটতেও পারেন। সৈকতের মা আর বাবা দুজনে মিলে আনিশাদের বাড়ি গিয়ে সৈকত আর আনিশার বিয়ের প্রস্তাব দেয় আনিশার মা বাবাকে। এখন আর কোনো বাধা বিঘ্ন নেই ওদের দুজনের এক হওয়ায়। হঠাৎ হইচই শুনে চমক ভাঙল আনিশার। গায়ে হলুদের তত্ত্ব এসেছে বলে কেউ একজন চিৎকার করে উঠল। লজ্জায় রাঙা হয়ে গেল আনিশা সৈকতের গায়ে ছোঁয়ানো হলুদ মেখে। স্নানের পর যখন বধূবেশে সেজেগুজে তৈরি হলো আনিশা, তখন নিজেই নিজের দিক থেকে চোখ ফেরাতে পারছিল না। শুভ দৃষ্টির সময় তো সৈকত আর চোখ সরাতেই পারছিল না আনিশাকে দেখে। মালা বদল করার পর যখন সৈকত আনিশার সিঁথি রাঙিয়ে দিল সোহাগ সিঁদুরে, তখন সে আনিশার কানের কাছে মুখ এনে শুধু বলল, কি গো, বলেছিলাম না একদিন ঠিক আমাদের মিলন হবে। লজ্জায় লাল হয়ে আনিশা শুধু মুচকি হাসল। সমাপ্ত।